এসেছি। ম্যাগনেটাইজেশনটা আমরা বলেছিলাম যে পোলারাইজেশনের মতোই একটা ফেনোমেনন। পোলারাইজেশন যখন আমরা ডিফাইন করেছিলাম সেইখানে টোটাল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট উইদিন এ ডাইলেকট্রিক মেটেরিয়াল পার ইউনিট ভলিউম সেইভাবে ডিফাইন করা হয়েছিল। একইভাবে ম্যাগনেটাইজেশন যদি কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালে ডিফাইন করতে হয় তাহলে এইরকম ডেফিনিশন ইউজ করা যেতে পারে আর কি, টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। এটাই হচ্ছে ম্যাগনেটাইজেশনের ইউনিট। আমরা দেখেছিলাম যে ম্যাগনেটাইজেশনের অরিজিনটা হচ্ছে বাউন্ড কারেন্ট। পোলারাইজেশনের অরিজিন যেমন ছিল বাউন্ড চার্জেস, এখানে ম্যাগনেটাইজেশনের অরিজিনটা হচ্ছে বাউন্ড কারেন্ট। আমরা তারপরে আরো ডিটেলে জিনিসটাকে স্টাডি করেছি, ম্যাথামেটিক্যালি স্টাডি করেছি। একটা ম্যাগনেটাইজড অবজেক্ট তার জন্য কোনো একটা পয়েন্টে ভেক্টর পটেনশিয়াল কেমন ভাবে লেখা যায় সেটা দেখিয়েছিলাম। সেটা দেখাতে গিয়ে একটা তোমার এ ছিল, এইখানে একটা আইডেন্টিটি ইউজ করেছিলাম যেটা আগের দিনকে ইমিডিয়েটলি মনে করা যাচ্ছিল না। আইডেন্টিটিটা হচ্ছে এইটা। এটা তোমরা নিশ্চয়ই আগের সেমিস্টারে ভেক্টর পড়ার সময় করে এসেছো। ডেল ক্রস এ, এইটার যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল নিই, ডেল ক্রস এ এইটার যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল নিই তাহলে এইটা তোমার ডিএস ক্রস এ এই কোয়ান্টিটিটার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল তার সাথে সমান হবে। এটা তোমরা নিশ্চয়ই দেখে এসেছো। তাহলে এইখানে এই আইডেন্টিটিটাকে যদি কাজে লাগাই, এই এ ভেক্টরটাকে আমরা বলছি সাম এম বাই আর, ম্যাগনেটাইজেশন ভেক্টর বাই আর। তাহলে এখানে যে আরটা রয়েছে সেটা এই 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 আরটা আর কি। তাহলে দেখো এরকম ভাবে লেখা যায়, ভলিউম ইন্টিগ্রালটাকে এইরকম ভাবে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি। এখানে ঠিক সেই জিনিসটাই করা হয়েছে আর কি। এই যে স্টেপটা রয়েছে এখানে, ডেল ক্রস এম বাই আর ডিটা প্রাইম, সেটাকে লেখা হয়েছে আজ এম বাই আর ক্রস এন ক্যাপ ইন্টু ডিএস। এইরকম ভাবে ভলিউম ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করা হয়েছিল। তো এট দি এন্ড আমরা দেখিয়েছিলাম যে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়ালটার মধ্যে দুটো ডিটারমাইনিং বাউন্ড কারেন্টস রয়েছে। বাউন্ড কারেন্টের দু ধরনের বাউন্ড কারেন্টের কন্ট্রিবিউশন রয়েছে। একটা হচ্ছে ইন্টেরিয়র দি ম্যাটার, যেটা আমরা বাউন্ড কারেন্ট ডেনসিটি হিসাবে দেখে এসেছি। আরেকটা হচ্ছে সারফেসের উপরে বাউন্ড কারেন্ট, হ্যাঁ, যেটা সারফেস কারেন্ট ডেনসিটি বলা হয়। একটাকে আমরা জেবি দিয়ে ডিনোট করেছিলাম, যেটা কিনা ডেল প্রাইম ক্রস এম ম্যাগনেটাইজেশনের কার্লের সাথে সমান হবে। আর আরেকটা হচ্ছে এম ক্রস এন ক্যাপ, যেটা তোমার ওই বেসিক্যালি ম্যাগনেটাইজেশন আর সারফেস ভেক্টরের সাথে যদি ক্রস প্রোডাক্ট নিই তার সাথে সমান হবে। এবার এটা একটা প্রবলেমের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, করে দেখানো হয়েছিল কিভাবে আমরা একটা ম্যাগনেটাইজড অবজেক্টের মধ্যে এই বাউন্ড কারেন্ট কন্ট্রিবিউশন গুলো ক্যালকুলেট করতে পারি। তার উপরে আমরা অ্যাম্পিয়ারস ল ডিসকাস করেছিলাম। যখন কোনো একটা ম্যাগনেটাইজড মেটালের মধ্যে এই অ্যাম্পিয়ারস লটাকে কাজে লাগাবো, সেখানে কিন্তু আমাদের টোটাল কারেন্ট ডেনসিটির কথা কনসিডার করতে হবে, অর্থাৎ কন্ডাকশন কারেন্ট ডেনসিটির পাশাপাশি বাউন্ড কারেন্ট ডেনসিটিটাকেও হিসাবের মধ্যে নিতে হবে। সেইটা নিলেই একটা অ্যাক্সিলারি ফিল্ড এর কনসেপ্ট চলে আসে, যেটাকে এইচ দিয়ে ডিনোট করা হয়েছে। আমরা ডিফাইন করেছিলাম এইচ ইকুয়ালস টু বি বাই মিউ নট মাইনাস এম। Next, we talked about a linear magnetic material, which is defined as a material where the magnetization is proportional to the H field. The proportionality constant is called the magnetic susceptibility. আমরা এখানে এইগুলো ডিসকাস করেছি আর কি, যে তোমার কালিএম বলতে কি বোঝায়, রিলেটিভ পারমিয়াবিলিটি বলতে কি বোঝায়, বা পারমিয়াবিলিটি অফ এ ম্যাগনেটিক মেটেরিয়াল বলতে কি বোঝায়, এগুলো ডিফাইন করেছি। তারপর শেষে আমরা এই অ্যাম্পিয়ারস ল এর যে ইন্টিগ্রাল ফর্ম, সেই ইন্টিগ্রাল ফর্মটা দেখেছি কেমন হয় যখন আমরা একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কথা কনসিডার করছি। এবার আজকে প্রথমেই আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারস লটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় কোনো প্রবলেমে। হ্যাঁ, এরকম আগেও আমরা অ্যাম্পিয়ারস ল এর অ্যাপ্লিকেশন দেখেছি। অ্যাম্পিয়ারস ল কাজে লাগিয়ে আমরা একটা স্ট্রেট ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যারের বাইরে এবং ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করেছি। আমরা একটা সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয় সেইটা ক্যালকুলেট করেছি। তবে সেখানে যখন প্রবলেমগুলো আমরা স্টাডি করি, সেখানে কিন্তু যে মিডিয়ামটা ছিল সেই মিডিয়ামটার অ্যাডিশনাল কোনো ম্যাগনেটিক প্রপার্টির কথা কনসিডার করা হয়নি। এইখানে আমরা এমন একটা মিডিয়ামের কথা কনসিডার করছি যার একটা অ্যাডিশনাল ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে, এবং আমরা দেখলাম যে মিডিয়ামটার যদি ম্যাগনেটিক প্রপার্টি থাকে তাহলে ম্যাগনেটাইজেশন
ডেভেলপ হবে, তাতে করে এই যে কোয়ান্টিটি গুলো সেই কোয়ান্টিটি গুলো চেঞ্জ হবে এবং নতুন কিছু কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউসড হবে। ফর এক্সাম্পল বি ফিল্ড, এইচ ফিল্ড, এম ভেক্টর, তারপর কারেন্ট ডেন্সিটি, এই জিনিসগুলোর আইডিয়াটা আসবে। আমরা এরকমই একটা এক্সাম্পল নিয়েছি, একটা স্ট্রেট লং ওয়্যার যার রেডিয়াসটা ইজ সাম এ, এবং it carries some steady current I which is uniformly distributed uh, over the section. রাকেশ জয়েন করতে পারছে না, কেন পারছে না? কিছু বলেছে রাকেশ কেন জয়েন করতে পারছে না? একটু একটু আমি জাস্ট হোল্ড করছি বা এ করে বলছি আর কি, ওয়েট করো। তো এইরকম একটা স্ট্রেট ওয়্যারকে দেখানো হয়েছে। স্ট্রেট ওয়্যারটা রেডিয়াসটা হচ্ছে সাম এ এবং স্ট্রেট ওয়্যারটা ইজ ভেরি লং একটা ওয়্যার। আমরা এই ওয়্যারটার বাইরে কোনো একটা পয়েন্টে এই এইচ ফিল্ড, বি ফিল্ড এইগুলোকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা এম্পিরিয়াল লুপের কথা কনসিডার করতে হবে। যেমন একটা কনসেপ্ট আগেও দেওয়া হয়েছিল, একদম একই রকম একটা সার্কুলার এম্পিরিয়াল লুপের কথা কনসিডার করো, যে লুপের প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ওয়্যারটা আছে। লুপের প্লেনটা ইজ লুপের যে প্লেনটা সেটা ওয়্যারের রেসপেক্টে পারপেন্ডিকুলার প্লেনে আছে, আর লুপের সেন্টারটা ওয়্যারটার অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টের উপর লাই করে। অর্থাৎ এখানে ছবিতে যে সি1 লুপটা দেখতে পাচ্ছ, সেই সি1 লুপটার উপরে আমরা অ্যাম্পিয়ার লটাকে কাজে লাগাচ্ছি। যদি কাজে লাগাই, we can write it as h dot dl equals to I enclosed. I enclosed is the current enclosed by the loop. Naturally, the total current to the wire is enclosed by the loop C1. এই ইন্টিগ্রালটার ডান দিকটাতে তাহলে টোটাল কারেন্ট অফ দি ওয়্যার আই হবে। আর বাম দিকটাকে কিভাবে ইভ্যালুয়েট করতে পারি? ফ্রম সিমেট্রি কনসিডারেশন উই অর ফ্রম স্পেকুলেশন উই সি H is tangentially directed at every point over the amperian loop, that will make H dot dl as HDL. আর Hটা যেহেতু কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড, লুপের উপরে প্রত্যেকটা পয়েন্ট ইকুইভ্যালেন্ট, তো H will be ইউনিফর্ম ইন ম্যাগনিটিউড, তাহলে Hটাকে ইন্টিগ্রালের বাইরে নিয়ে নিতে পারি। নিয়ে যদি আমরা জিনিসটাকে দেখি, দেখতে পাবো H equals to I by 2 pi r, H equals to I by 2 pi r। আর ভেক্টর ফর্মে যদি লিখতে চাই কি হবে? ভেক্টর ফর্মে লিখলে এই যে বললাম ট্যানজেনশিয়াল ডিরেকশনে থাকবে H ফিল্ডটা, সেই ট্যানজেনশিয়াল ডিরেকশনটাকে ইনক্লুড করে লিখে ফেলো H equals to I by 2 pi r into theta cap। ওকে, এটাই হচ্ছে H ফিল্ড। এবার ওই কনস্টিটিউটিভ রিলেশন গুলোকে দেখো। আমরা ধরে নিচ্ছি যে মেটেরিয়ালটা ম্যাগনেটিক মিডিয়াম দিয়ে তৈরি, সেইটা একটা লিনিয়ার ম্যাগনেটিক মিডিয়াম। তাহলে ম্যাগনেটাইজেশনটাকে কিভাবে লেখা যায়? m equals to chi into h, m equal to chi into h, m equals to chi into h। এবার m equals to chi into h এই ফর্মুলাটাকে বসাতে পারি, তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এই এইচ ফিল্ডটা যে এইমাত্র যেটা ক্যালকুলেট করে এলাম, সেই এইচ ফিল্ডটা হচ্ছে মেটেরিয়ালটার বাইরে, ওয়্যারটার বাইরে। ওয়্যারটার বাইরে নিশ্চয়ই কোনো রকম ম্যাগনেটাইজেশন থাকার কথা নয়, কাজেই এই ভ্যালুটা তোমার জিরো হবে। হ্যাঁ, এম ভ্যালুটা জিরো হবে। জিনিসটাকে অন্যরকম ভাবে ভাবতে পারো। আমরা আগে দেখিয়েছিলাম যে মিউ আর ইকাল টু 1 প্লাস কাই এম। মিউ একটা লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে মিউ আর ইকালস টু 1 প্লাস কাই এম। তো তাতে করে জাস্ট একটু রিপ্লাই করে নিচ্ছি। এরপর যদি যেটা বলছিলাম মিউ আর ইকালস টু 1 প্লাস কাই এম, এখন আউটসাইড দি ম্যাগনেটিক মিডিয়াম মিউ আর ইকাল টু 1, রিলেটিভ পারমিয়াবিলিটি ইকাল টু 1, so that will make chi m equals to 0। হ্যাঁ, তাহলে there is no surprise that there is no magnetization, I mean ওয়্যারের বাইরে তো ফ্রি স্পেস, সুতরাং ম্যাগনেটাইজেশনের কোনো প্রশ্নই নেই। এবার ইউ ক্যান রেডিলি ক্যালকুলেট বি ফিল্ড। বি ফিল্ডটা কিভাবে রিলেটেড ছিল? বি ফিল্ডটাকে আমরা ডিফাইন করেছিলাম কেমন ভাবে? এই যে এখানে দেখো, মানে বি আর এইচটাকে এইভাবে রিলেট করা হয়েছিল, এইচ ইকুয়ালস টু বি বাই মিউ নট মাইনাস এম, your m is 0, so b equals to mu 0 into h, you know h, thus the b field is simply
mu naught I by 2 pi r into theta cap. That's how we can calculate this field outside the wire. Now let us calculate the fields inside the wire. ওয়্যারের ভিতরে কোন একটা পয়েন্টে যদি আমরা H field বা B field ক্যালকুলেট করতে চাই তাহলে কেমন হবে? ওয়্যারের ভিতরে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এগেইন আমরা একটা সিমিলার এম্পিরিয়াল লুপের কথা কনসিডার করব, বাট এই এম্পিরিয়াল লুপের রেডিয়াসটা ওয়্যারের রেডিয়াসের থেকে ছোট হতে হবে। তাহলে অ্যাম্পিয়ারস ল অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? H ডট dl ইকুয়ালস টু টোটাল কারেন্ট এনক্লোজড বাই দি লুপ। ন্যাচারালি এই লুপটা কিন্তু টোটাল কারেন্টকে এনক্লোজ করছে না। ওয়্যারের টোটাল কারেন্টটা হচ্ছে I, যেটা কিনা পাই ইনটু a স্কয়ার এই সেকশনটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে কারেন্ট ডেনসিটি কত হয়? I বাই পাই a স্কয়ার। তাহলে এই অ্যাম্পিরিয়াল লুপটা যে এরিয়াটাকে কভার করছে তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? মাল্টিপ্লাইড বাই পাই আর স্কয়ার। তাহলে ডান দিকটা হচ্ছে I ইনটু পাই আর স্কয়ার বাই পাই a স্কয়ার। ওকে, এবার ওই একই যুক্তি, H ফিল্ডটা tangentially directed to every point over the amperial loop, আর H যে ফিল্ডটা এর ম্যাগনিটিউডটা ইউনিফর্ম। তাহলে বাম দিকটাকে সিম্পলিফাই করা যেতে পারে অ্যাজ H ইনটু ক্লোজ লুপ ইন্টিগ্রাল dl। ডান দিকটাকে আমরা অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করে লিখতে পারি I ইনটু r স্কয়ার বাই a স্কয়ার। এবার তারপরে দেখো dl ইন্টিগ্রেশনটা 2 পাই r and h equals to this। এইটাকে তাহলে আমরা I বাই 2 পাই a স্কয়ার ইনটু r ইনটু থিটা ক্যাপ এরকম ভাবে লিখে ফেলতে পারি। এবার পরের পার্টটা ইন্টারেস্টিং। আগে আমরা দেখেছিলাম যে বি ফিল্ডটা তোমার মিউ নট ইনটু এইচ হচ্ছিল, এখানে কিন্তু বি ফিল্ডটা মিউ নট ইনটু এইচ নয়, রাদার বি ফিল্ডটা কিন্তু মিউ নট ইনটু 1 প্লাস কাই এম ইনটু এইচ। কাই এমটা এখানে নন জিরো বিকজ উই আর উইদিন দি ওয়্যার, যে ওয়্যারটা কিনা মেড অফ সাম ম্যাগনেটিক মেটেরিয়াল। এবার এইখানে এইচ এর ভ্যালুটাকে বসিয়ে দাও। এইচ এর ভ্যালুটাকে যদি বসাও তাহলে যেটা হবে সেটাই হচ্ছে বি ফিল্ডের এক্সপ্রেশন। আমরা এখানে মিউ নট ইনটু 1 প্লাস কাই এম এইটাকে সাম মিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আগে আমরা কনস্টিটিউটিভ রিলেশন গুলো যখন দেখেছিলাম সেখানে দেখেছিলাম মিউ সমান মিউ নট ইনটু 1 প্লাস কাই এম, যেখানে মিউটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দি মিডিয়াম। এটাই আর কি। তারপর ম্যাগনেটাইজেশনটাকে ক্যালকুলেট করো। ম্যাগনেটাইজেশনটাকে যদি ক্যালকুলেট করতে হয় এটা আমরা রেডিলি ক্যালকুলেট করে ফেলতে পারি বাই অ্যাজিউমিং দ্যাট দি মেটেরিয়াল ইজ লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল। উই হ্যাভ দি রিলেশন m equals to chi m into h। হ্যাঁ, m equals to chi m into h। এই রিলেশনটা ইউজ করে আমরা m ভ্যালুটাকে বের করে ফেলতে পারি। ঠিক আছে, এমটা পেয়ে গেলাম। এবার যদি এমটা জানা থাকে তাহলে কারেন্ট ডেনসিটি গুলোকে বের করে ফেলো বাই ইউজিং দি ডেফিনিশন। বাউন্ড কারেন্ট ডেনসিটি ইনসাইড দি মেটেরিয়াল কত হবে? ডেল ক্রস এম। ডেল ক্রস এম, ওয়্যারটা কি সিলিন্ড্রিক্যাল, ওয়্যারটার মধ্যে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে, কাজে এখানে আমরা প্রবলেমটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে সলভ করতে পারি। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এই কার্ল এম বের করো তাহলে এইরকম একটা এক্সপ্রেশন পাবে। এটা একটা সিম্পল ম্যাথমেটিক্স, যেটা নিজেরা করে দেখে নিতে পারো। একইভাবে using the definition we can calculate the surface current density as m cross n cap, and that is to be evaluated at r equals to a। এখানে তাহলে r equals to a তে ক্যালকুলেট করে দেখো, ভ্যালুটা হচ্ছে chi m into I by 2 pi a into z cap। এরকম ভাবে তাহলে আমরা অ্যাম্পিয়ারস লটাকে কাজে লাগিয়ে প্রথমে H ফিল্ড বের করব, তারপরে আমরা M ফিল্ড বের করব, B ফিল্ড বের করব, এবং এই এম ফিল্ডটা থেকে জেবি এবং কেবি এইগুলোকে বের করব। এটা তোমার অনেকটা আইডেন্টিক্যাল টু হোয়াট ইউ হ্যাভ সিন ইন ডাইইলেকট্রিক্স। আমরা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে গাউসেস ল অ্যাপ্লাই করে থাকি। গাউসেস ল অ্যাপ্লাই করে আমরা ডি ফিল্ডটাকে বের করি। গাউসেস ল অ্যাপ্লাই করে আমরা ডি ফিল্ডটাকে বের করি, আর এই ডি ফিল্ডটা থেকে আমরা ই ফিল্ড ইলেকট্রিক ভেক্টর বের করি, পোলারাইজেশন ভেক্টর বের করি। পোলারাইজেশন ভেক্টর থেকে আমরা রো বি এন্ড সিগমা বি এগুলোকে বের করে থাকি। রাকেশের কি প্রবলেম হচ্ছে বলতো? বারবার এরকম করলে তো ক্লাসই নেওয়া যাবে না। তো এটাই আর কি। এটাই একটা প্রবলেম যেটা দেখানোর ছিল।
এরপর আমরা এই ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর রিলেটিভ কম্প্যারিজনে যাব। আমরা মেনলি তিন ধরনের ম্যাগনেটিক মেটেরিয়াল সম্পর্কে জানি বা আগে ডিসকাস করে এসেছি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, আর আরেকটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এছাড়াও আরো দু ধরনের ম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে, ফেরিম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। সেইগুলো আমাদের স্কোপের মধ্যে নেই। ইনফ্যাক্ট এখানেও আমরা ঠিক ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর সম্পর্কে ডিটেল কিছু করব না, একটা কোয়ালিটেটিভ আইডিয়া ড্র করবো আর কি। হ্যাঁ, ইন্টারনাল স্ট্রাকচার, তাদের ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, এগুলোর একটা কম্পারেটিভ স্টাডি করতে বলা রয়েছে। পরে যখন সলিড স্টেট ফিজিক্স পড়বে সেখানে এগুলো নিয়ে ডিটেলে স্টাডি করা হবে। তো ডায়াম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের এই যে প্রপার্টি, ডায়াম্যাগনেটিজম জিনিসটা কেমন। এখানে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো ডু নট নেসেসারিলি ক্যারি ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট। একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো রয়েছে সেইগুলোর কিন্তু নট নেসেসারিলি যে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকতেই হবে। ডায়াম্যাগনেটিজমটা ইনফ্যাক্ট একটা কমন ফেনোমেনন। হ্যাঁ, ডায়াম্যাগনেটিজম যে ফেনোমেননটা সেটা কমন টু অল মেটেরিয়ালস। প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যেও ডায়াম্যাগনেটিক প্রপার্টি দেখা যায়, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যেও ডায়াম্যাগনেটিক প্রপার্টি দেখা যায়। জিনিসটা কেমন, ধরো তোমার কোন একটা মেটেরিয়ালকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হলো। সেই মেটেরিয়ালটার মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে, সেই মেটেরিয়ালটার মধ্যে যে অ্যাটমিক ইলেকট্রন গুলো রয়েছে, সেই অ্যাটমিক ইলেকট্রন গুলোর তো একটা মোশন আছে। কাজেই আমরা জিনিসটাকে ভাবতে পারি যে উম, জিনিসটাকে আমরা ভাবতে পারি এরকম ভাবে যে তোমার electrons are moving in a magnetic field, so they will experience some Lorentz force. Lorentz force experience করার জন্য কি হবে, অ্যাটমিক অরবিটাল গুলো ডিস্টর্টেড হবে। হ্যাঁ, ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক মোমেন্ট অ্যাটমিক অরবিটাল গুলোর শেপটা যা ছিল, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাটমিক অরবিটাল গুলোর যে শেপ ছিল, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাটমিক অরবিটাল গুলোর যে শেপ সেইটা কি ডিস্টর্টেড হবে। তাতে করে একটা ইনডিউসড কারেন্ট থাকবে এবং ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট জেনারেটেড হবে। কাজে ডায়াম্যাগনেটিজম এই যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা কিন্তু একটা ইনডিউসড ফেনোমেনা। হ্যাঁ, কোন একটা অ্যাটমের ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাক বা না থাক, ইলেকট্রন তো আছে, ইলেকট্রন গুলো মুভ করছে। কাজেই এরা লোরেন্জ ফোর্স এক্সপেরিয়েন্স করবে এবং অ্যাটমিক অরবিটাল গুলো ডিস্টর্টেড হবে। কাজেই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা কমন টু অল মেটেরিয়ালস। ওকে, what happens for a paramagnetic material বা what is the paramagnetism property? এই প্রপার্টিটা সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রেই দেখা যায় যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর যদি পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকে তাহলে এই প্যারাম্যাগনেটিজম প্রপার্টি অ্যারাইজ করে উইদিন দি মেটেরিয়াল। তো একটা একটা এরকম বাল্ক মেটেরিয়ালের কথা কনসিডার করো যেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর মধ্যে পার্মানেন্ট অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট আছে। তো বিকজ অফ থার্মাল র্যান্ডামনেস অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড। কাজেই ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এই মেটেরিয়ালটার মধ্যে কিন্তু নেট কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই। মেটেরিয়ালটা মোটেও ম্যাগনেটাইজড নয়। যখন আমরা একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাচ্ছি, আমরা জানি যে ম্যাগনেটিক মোমেন্ট এক্সপেরিয়েন্সেস এ টর্ক। অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন এই প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালকে বসানো হচ্ছে, অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো একটা টর্ক এক্সপেরিয়েন্স করছে। যে টর্কটার জন্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো ফিল্ডের দিকে অ্যালাইন হচ্ছে। whereas থার্মাল এজিটেশনটা আছে, থার্মাল এজিটেশনটা সেই অ্যালাইনমেন্টটাকে ডিস্টার্ব করছে। তো ডিপেন্ডিং অন দি টেম্পারেচার অফ দি সাবস্টেন্স, ডিপেন্ডিং অন দি স্ট্রেংথ অফ দি এক্সটার্নাল ফিল্ড, এই সিস্টেমটার মধ্যে, মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, একটা নেট ম্যাগনেটাইজেশন ডেভেলপ হবে। এই প্রপার্টিটাকে আমরা বলে থাকি প্যারাম্যাগনেটিজম প্রপার্টি। তো আমি যেটা বললাম যে ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা তো কমন একটা প্রপার্টি, তাহলে যে সমস্ত সিস্টেমের মধ্যে, যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলোর পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা দেখা যাবে। তবে ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা কিন্তু খুব উইক একটা ফেনোমেনন। সুতরাং যে সমস্ত মেটেরিয়ালের অ্যাটমিক ম্যাগনেটিক মুভমেন্ট গুলো আছে, যে সমস্ত অ্যাটমিক, যে সমস্ত মেটেরিয়ালের কনস্টিটিউয়েন্ট
অ্যাটমগুলোর পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, যারা প্যারাম্যাগনেটিজম শো করে তাদের রেসপেক্টে কিন্তু এই ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা ভেরি উইক। ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা তাহলে এই ধরনের মেটেরিয়াল গুলোর ক্ষেত্রে সাপ্রেসড থেকে যায়। নেক্সট, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা হচ্ছে সেই মেটেরিয়াল যেটা স্ট্রং ম্যাগনেটিজমকে এক্সিবিট করে। এখানে একই রকম ভাবে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের মতো এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের কনস্টিটিউয়েন্ট অ্যাটম গুলো পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে। ইন এডিশন এখানে এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলোর মধ্যে একটা স্ট্রং ইন্টারাকশন, একটা ইন্টারনাল ফিল্ড কাজ করে, যার জন্য এক একটা ডোমেন এক্সিস্ট করে, যে ডোমেনের মধ্যে ভেরি লার্জ নাম্বার অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টস প্যারালালি অ্যালাইন থাকে। হ্যাঁ, তাহলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে এরকম ডোমেন স্ট্রাকচার এক্সিস্ট করে। এই ডোমেন গুলোর মধ্যে টিপিক্যালি 10⁵, 10⁶ নাম্বার অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টস আর অ্যালাইন্ড প্যারালাল। তো এক একটা ডোমেনের তাহলে কি এরকম স্ট্রং ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। তবে এই মেটেরিয়ালের ক্ষেত্রেও কিন্তু এক্সটার্নাল ফিল্ড যতক্ষণ না অ্যাপ্লাই করা হচ্ছে ততক্ষণ কিন্তু সিস্টেমটার মধ্যে কোনো রকম নেট ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপ হচ্ছে না। একটা ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট তার পাশের ডোমেনের ম্যাগনেটিক মোমেন্টের সাথে মোটেও অ্যালাইন্ড নয়। এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে এই ডোমেন গুলো রোটেশন হয় বা ডোমেন বাউন্ডারির শিফট হয়, তাতে করে মেটেরিয়ালটার মধ্যে একটা স্ট্রং ম্যাগনেটাইজেশন ডেভেলপ হয়। হ্যাঁ, এই প্রপার্টিটাকেই আমরা ফেরোম্যাগনেটিজম বলে থাকি আর কি। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রেও ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা কমন, বাট এটা ডায়াম্যাগনেটিজমটা এতটাই উইক যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটার কোনো রকম ম্যানিফেস্ট করে না। নেক্সট, কিছু ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ অফ দি মেটেরিয়ালস। ডায়াম্যাগনেটিক যে মেটেরিয়াল গুলো সেইগুলো এক্সটার্নাল ফিল্ড দ্বারা রিপেলড হয়, স্লাইটলি রিপেলড হয়, যেহেতু ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা একটা ইনডিউসড ফেনোমেনন। কাজে এখানে কিন্তু এক্সটার্নাল ফিল্ড দ্বারা মেটেরিয়ালটা স্লাইটলি রিপেলড হয়। অন দি আদার হ্যান্ড প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কিন্তু স্লাইটলি অ্যাট্রাক্টেড হয় বাই দি এক্সটার্নাল ফিল্ড, whereas ferromagnetic materials are strongly attracted by the external magnetic field. যদি সাসেপ্টিবিলিটির কথা বলা হয়, যে সাসেপ্টিবিলিটি প্রপার্টিটা আমরা দেখে এলাম, যদি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের কথা বলি সাসেপ্টিবিলিটিটা ইজ স্মল বাট নেগেটিভ কোয়ান্টিটি। যদি প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের কথা বলি তাহলে সাসেপ্টিবিলিটিটা পজিটিভ কোয়ান্টিটি বাট এর ম্যাগনিটিউডটা স্মল। অন দি আদার হ্যান্ড যদি আমরা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের কথা বলি তাহলে সাসেপ্টিবিলিটিটা পজিটিভ এবং এটা ভেরি লার্জ। Next, the relative permeability. Relative permeability for a diamagnetic material is less than 1. That simply follows from the relation mu r equals to 1 plus chi m. Mu r equals to 1 plus chi m, chi m টা যদি নেগেটিভ হয় ন্যাচারালি তোমার mu r টা একের থেকে ছোট হবে। তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে mu r টা লেস দেন 1, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে mu r টা গ্রেটার দেন 1, আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু মিউ আরটা অনেক বড়, হ্যাঁ 2000, 3000, 4000 এইরকম অর্ডারের হয়। মিউ আর ইজ মাচ লার্জার দেন 1 ফর ferromagnetic material. Examples of some diamagnetic materials are copper, silver, gold, etc. Examples of some paramagnetic materials are aluminium, platinum, oxygen, etc. Similarly, examples of some ferromagnetic materials are iron, nickel, cobalt, etc. ওকে, এখান পর্যন্ত যেগুলো বললাম ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, এই মেটেরিয়াল গুলোর কম্পারেটিভ প্রপার্টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো। মেটেরিয়াল গুলোর কোনো কম্পারেটিভ প্রপার্টি যেগুলো বললাম সেগুলো নিয়ে প্রশ্ন থাকলে বলো। স্যার ফেরোম্যাগনেটিকের ডোমেনের জায়গাটা আরেকবার বলবেন? ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো এরাও কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে, ঠিক আছে। ইন অ্যাডিশন এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টগুলোর মধ্যে ইন্টারনাল একটা ফিল্ড এক্সিস্ট করে। একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট আরেকটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে, হ্যাঁ, একটা ইন্টারনাল ফিল্ড যেটাকে ভাইস ফিল্ড বলা হয়, সেই ভাইস ফিল্ড কাজ করে। তাতে করে এক একটা রিজিয়ন এক্সিস্ট করে যেখানে তোমার প্রচুর সংখ্যক অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে ওরিয়েন্টেড হয়।
প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট আর একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট এরা র্যান্ডামলি ওরিয়েন্টেড, কিন্তু ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে লোকাল রিজিয়ন পাওয়া যায়, ডোমেন পাওয়া যায়, যেখানে তোমার অনেকগুলো ম্যাগনেটিক মোমেন্ট একই ডিরেকশনে ওরিয়েন্টেড থাকে, অর্থাৎ ডোমেনের মধ্যে স্ট্রং ম্যাগনেটিক মোমেন্ট এক্সিস্ট করে। তবে একটা ডোমেন আর তার পাশের ডোমেন, এই দুটো ডোমেনের কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট গুলো নট নেসেসারিলি টু বি ইন প্যারালাল ডিরেকশন বিকজ অফ থার্মাল এজিটেশন। যদি এক্সটার্নাল ফিল্ড দেওয়া হয় তবেই কিন্তু এই ডোমেনগুলোর মধ্যে রিলেটিভ ওরিয়েন্টেশন হয় এবং এই ডোমেনগুলোর মধ্যে তোমার বা ডোমেনের মধ্যে বাউন্ডারি শিফট হয়, তাতে করে মেটেরিয়ালের মধ্যে একটা স্ট্রং ম্যাগনেটিক প্রপার্টি অ্যারাইজ করে। ঠিক আছে। আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে আপনি তো বললেন যে মানে সমস্ত ম্যাটারের মধ্যেই এই ডায়াম্যাগনেটিজমের যে প্রপার্টিটা থাকতে পারে, তো হ্যাঁ, ফেরোম্যাগনেটের মধ্যে কিভাবে থাকবে এই প্রপার্টিটা? মানে ডায়াম্যাগনেট তো এক্সটার্নাল ফিল্ডে রাখলে মানে রিপেল করে ওটাকে, তাহলে ফেরোম্যাগনেটে কি করে হয়? ফেরোম্যাগনেট তো এই যে অ্যাট্রাকশন করে। ডায়াম্যাগনেটিজমের যে অরিজিনটা বললাম, ডায়াম্যাগনেটিজমের অরিজিনটাতে কি হচ্ছে, মানে সবই তো তোমার এই অ্যাটম দিয়ে কনস্টিটিউটেড, তাই তো? অ্যাটম মানে কি, সেখানে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, এক একটা অরবিটের মধ্যে রয়েছে। ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড, অরবিট গুলোর কি একটা ডেফিনাইট শেপ আছে, হ্যাঁ? যখনই তুমি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাচ্ছ, এই অরবিট গুলো ডিস্টর্টেড হচ্ছে, অরবিট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অরবিট গুলোর মধ্যে একটা ডিস্টরশন চলে আসছে। তার কারণ ইলেকট্রন গুলো তো লোরেন্জ ফোর্স এক্সপেরিয়েন্স করছে, সেই লোরেন্জ ফোর্সটা ইলেকট্রনের পাথটাকে ডিফ্লেক্ট করে দিচ্ছে, অরবিট গুলোকে ডিফ্লেক্ট করে দিচ্ছে, তাতে করে একটা ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট অ্যাটমটার মধ্যে জেনারেটেড হচ্ছে। অ্যাটমটার মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ছিলই, কিন্তু যখন এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাচ্ছ, তাতে করে কি আবার একটা চেঞ্জ চলে আসছে। ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা এইভাবে অ্যারাইভ করেছে। হ্যাঁ, ডায়াম্যাগনেটিজম প্রপার্টিটা কোনো ইন্ট্রিনসিক প্রপার্টি নয়, আবার বলছি। প্যারাম্যাগনেটিজম বা ফেরোম্যাগনেটিজম এই দুটো প্রপার্টি কিন্তু ইন্ট্রিনসিক প্রপার্টি, অর্থাৎ এই মেটেরিয়ালগুলোর যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো তাদের পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে। অন দি আদার হ্যান্ড, একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বলে যেটা বলতে চাইছি, তার কোনো ইন্ট্রিনসিক প্রপার্টি নেই। তুমি মেটেরিয়ালটাকে যে কোনো মেটেরিয়ালকে যদি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাও, সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলোর মধ্যে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন পাথটা ডিস্টর্টেড হবে, তাহলেই তার মধ্যে ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা অ্যারাইজ করবে। এবার এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা খুব উইক একটা প্রপার্টি, সুতরাং যাদের ফেরোম্যাগনেটিক প্রপার্টি রয়েছে, সেখানে ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা থাকলেও সেটা এতটাই কম যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই প্রপার্টিটা ম্যানিফেস্টেড হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এটাই। রাকেশ ঠিক আছে এখন? রাকেশ, হ্যাঁ স্যার ঠিক আছে। কি সমস্যা হচ্ছিল তোমার? স্যার ওই সময় যখন আপনার ভয়েসটা শোনা গেল না, তারপরে আমি লেফট হয়েছিলাম, তারপরে আর জয়েন করার অপশনই আসছিল না। যাই হোক, ঠিক আছে, চলো। দেখো নেক্সট, এরপরে আরেকটা টপিক আছে সিলেবাসে, এগুলো মানে পরে তোমরা ডিটেলে পড়বেই আর কি, এখানে কিছুটা কোয়ালিটেটিভ ফ্যাশনে পড়া। পরে আমরা যখন পড়বো সলিড স্টেট ফিজিক্স, সেখানে এগুলো আরো ডিটেলে স্টাডি করবো। এরপরে যে টপিকটা দেখানো আছে সেটা হিস্টেরিসিস বলা হয়েছে। হিস্টেরিসিস প্রপার্টিটা ইজ রেলিভেন্ট টু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স অনলি। আই রিপিট, হিস্টেরিসিস প্রপার্টি ইজ রেলিভেন্ট টু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস অনলি। কোন একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই, আমরা দেখলাম যে তার মধ্যে একটা স্ট্রং ম্যাগনেটাইজেশন ডেভেলপড হবে, একটা ম্যাগনেটাইজেশন ডেভেলপড হবে। যদি এই এক্সটার্নাল ফিল্ডটাকে আমরা বাড়াতে থাকি, এক্সটার্নাল ফিল্ডটাকে যত বাড়াতে থাকবো, ম্যাগনেটাইজেশনটা উইল বি প্রোনাউন্সড মোর এন্ড মোর, ম্যাগনেটাইজেশনটা আরো আরো বাড়তে থাকবে। এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যখন বসাচ্ছি, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে যে ডোমেন গুলো ছিল, সেই ডোমেন গুলো রোটেশন হচ্ছে। হ্যাঁ, ডোমেন গুলো রোটেশন হওয়ার জন্য
মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটাইজেশন আসছে। তো ন্যাচারালি আমি এক্সটার্নাল ফিল্ডটাকে যত বাড়াবো থার্মাল এজিটেশনটাকে এটা এক্সিড করবে। থার্মাল এজিটেশনের যে এফেক্ট সেটাকে এক্সিড করবে, ডোমেনগুলোর মধ্যে মোর রোটেশন প্রোনাউন্সড হবে, ডোমেনগুলোর মধ্যে রোটেশনটা আরো বেশি পরিমাণে হবে, ডোমেনগুলো আরো ভালোভাবে অ্যালাইনড হবে, মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা বাড়তে থাকবে। অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স আমরা যেটা বুঝতে পারছি যে একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসানো হলো। এবার এই এক্সটার্নাল ফিল্ডটাকে যদি আমরা 0 থেকে বাড়াতে থাকি তাহলে মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা বাড়তে থাকবে। হ্যাঁ, ইনিশিয়ালি ম্যাগনেটাইজেশনটা লিনিয়ারলি বাড়তে থাকবে। হ্যাঁ, এখানে সেই ম্যাগনেটাইজেশন কার্ভটাকে দেখানো হয়েছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা বেসিক্যালি ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে প্লট করেছি। সাধারণভাবে ম্যাগনেটাইজিং ফিল্ডটা কারেন্ট দিয়ে প্রডিউস করা হয়, ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে কারেন্ট দিয়ে প্রডিউস করা হয়, এটা গ্রিফিথসের বইতে সেই জন্য এক্স অ্যাক্সিস বরাবর এই ম্যাগনেটাইজিং কারেন্ট আইটাকে রিপ্রেজেন্ট করা আছে। হ্যাঁ, তো ম্যাগনেটাইজিং কারেন্টটাকে বাড়াচ্ছি এই কথার অর্থ এক্সটার্নাল ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে বাড়াতে থাকছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের যে ম্যাগনেটাইজেশন সেইটাকে প্লট করতে থাকছি। দেখতে পাচ্ছ যে আইটাকে যত বাড়ানো হচ্ছে এক্সটার্নাল ফিল্ডটা ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে যত বাড়ানো হচ্ছে ম্যাগনেটাইজেশনটা তত বাড়তে থাকছে। কিন্তু একটা সময় পরে গিয়ে কি হবে, এক্সটার্নাল ফিল্ডটা এতটাই স্ট্রং হয়ে যাবে যে মেটেরিয়ালটার মধ্যে যতগুলো ডোমেন ছিল সমস্ত ডোমেন প্যারালালি ওরিয়েন্টেড হয়ে গেছে। হ্যাঁ, নো ডোমেনস আর লেফট to get aligned in the direction of the applied field. In that case, the material is said to have saturation magnetization. এক্ষেত্রে আমরা বলবো যে মেটেরিয়ালটার মধ্যে একটা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন ডেভেলপড হয়েছে। এক্সটার্নাল ফিল্ডটাকে যদি আমরা আরো বাড়াতে থাকি তাহলে কিন্তু ম্যাগনেটাইজেশনটা আর কোনোভাবেই বাড়বে না। এই যে কার্ভটা দেখো, এ থেকে বি পর্যন্ত যে কার্ভটা দেখানো হয়েছে, এ থেকে বি এই কার্ভটা তাহলে ম্যাগনেটাইজেশন কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে। Initially, with increase in the magnetizing current, magnetizing field, the magnetization increases, and after that, the magnetization does not grow linearly. Rather, it gets saturated. এটা স্যাচুরেটেড হয়ে যায়। এই বি পয়েন্টটা তাহলে এই স্যাচুরেশন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে। এটাই তাহলে এবি পাথটা ম্যাগনেটাইজিং কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে। এবার হোয়াট হ্যাপেন্স ইফ উই রিডিউস দি ম্যাগনেটাইজিং ফিল্ড? যদি আমরা এই ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে কমাতে থাকি, স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন পাওয়ার পরে আমরা যদি ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে কমাতে থাকি, যে কারেন্ট দিয়ে আমরা ম্যাগনেটাইজিং ফিল্ড তৈরি করছিলাম সেই কারেন্টটাকে যদি কমাতে থাকি তাহলে কি হবে? তাহলে আমরা দেখবো যে ম্যাগনেটাইজেশনটা আগে যেভাবে বেড়েছিল ঠিক একইভাবে রিভার্সিবল পাথ ফলো করে কিন্তু কমছে না, রাদার একটা ডিফারেন্ট পাথ ফলো করে এই ম্যাগনেটাইজেশনটা কমতে থাকছে। অবশ্যই এক্সটার্নাল ফিল্ডটাকে যদি আমরা কমাতে থাকি, এক্সটার্নাল ফিল্ডটাকে কমাতে থাকলে এটা কমবে, ম্যাগনেটাইজেশনটা কমবে, কিন্তু ম্যাগনেটাইজেশনটা আগে যেভাবে বেড়েছিল ঠিক একই পাথ ফলো করে কিন্তু কমবে না, রিভার্সিবল পাথটা ফলো করবে না। রাদার ইট উইল ফলো এ পাথ হুইচ ইজ মার্কড বাই দি কার্ভ বিসি। বিসি কার্ভ দিয়ে যে পাথটাকে বোঝানো হয়েছে সেই পাথটা ফলো করে ম্যাগনেটাইজেশনটা কমতে থাকবে। এই গ্রাফটা থেকে দেখতে পাচ্ছ যে at the point C পয়েন্টে কি হয়েছে, সি পয়েন্টে I have removed the magnetizing field completely. সি পয়েন্টে আমরা ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে কমপ্লিটলি রিমুভ করে ফেলেছি, বাট দি ম্যাগনেটাইজেশন ইজ দেয়ার। হ্যাঁ, রেসিডিউয়াল একটা ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে। এই সি পয়েন্টটা তাহলে করেসপন্ডস টু রেসিডিউয়াল ম্যাগনেটাইজেশন। মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশন ছিল, যে ম্যাগনেটাইজেশনটা ডেভেলপ করা হয়েছিল বাই অ্যাপ্লাইং দি এক্সটার্নাল ফিল্ড। এবার এই এক্সটার্নাল ফিল্ডটাকে রিমুভ করে ফেলার পরেও আমরা দেখতে পাচ্ছি যে মেটেরিয়ালটার মধ্যে একটা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে। এই সি পয়েন্টটা তাহলে ডিউ টু দি রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন। এই প্রপার্টি উই কল ইট রিটেনটিভিটি। হ্যাঁ, এই প্রপার্টিটাকে আমরা বলি রিটেনটিভিটি অফ দি মেটেরিয়াল। যে মেটেরিয়াল, অবশ্যই এটা মেটেরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট। আমি আয়রন, নিকেল, কোবাল্ট এগুলো সবই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। আয়রনের রিটেনটিভিটি নিকেলের রিটেনটিভিটি থেকে ডিফারেন্ট। হ্যাঁ, নিকেলের রিটেনটিভিটি কোবাল্টের রিটেনটিভিটি থেকে ডিফারেন্ট। মেটেরিয়াল টু মেটেরিয়াল এইটা ভ্যারি করবে। যে মেটেরিয়ালের রিটেনটিভিটি বেশি আমরা বুঝবো যে এক্সটার্নাল ফিল্ডটা সরিয়ে নেওয়ার পরেও
এখানে কিন্তু রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা থেকে যাবে, অনেক বেশি রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন এর মধ্যে থেকে যাবে। রিটেনটিভিটি বেশি, এই কথার অর্থ হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা বেশি পরিমাণে মেটেরিয়ালটার মধ্যে থেকে যাবে। ওকে, এবার দেখো কি হয় যদি আমরা এক্সটার্নাল ফিল্ডটা জিরো তো করলাম, এরপরে আমরা এক্সটার্নাল ফিল্ডটাকে ডিফারেন্ট ডিরেকশনে অ্যাপ্লাই করছি। যখন আমরা সি পয়েন্টে রয়েছি বা বি পয়েন্টে রয়েছি, বি পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে যখন আছি মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটাইজেশনের ম্যাগনিটিউডটা ডিফার করছে। বি পয়েন্টে যখন আছি মেটেরিয়ালটার মধ্যে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন রয়েছে, সি পয়েন্টে যখন আছি তখন মেটেরিয়ালটার মধ্যে তার থেকে কিছুটা কম ম্যাগনেটাইজেশন রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট টু নোট দ্যাট সি পয়েন্ট বা বি পয়েন্ট দুটো পয়েন্টই কিন্তু ম্যাগনেটাইজেশন ডিরেকশনটা একই দিকে। ইনিশিয়ালি আমরা ফিল্ডটা যেদিকে অ্যাপ্লাই করেছিলাম ম্যাগনেটাইজেশনটা সেই দিকেই রয়েছে। এবার যদি আমরা ইনিশিয়াল ফিল্ডটাকে রিমুভ করা, ম্যাগনেটাইজিং ফিল্ডটাকে রিমুভ করে অপোজিট ডিরেকশনে ফিল্ডটা অ্যাপ্লাই করি, অপোজিট ডিরেকশনে যখন আমরা ফিল্ডটা অ্যাপ্লাই করছি তখন রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা ডিস্টার্বড হচ্ছে এবং এই ডোমেনগুলো উল্টো দিকে রোটেট করার চেষ্টা করছে। তাতে করে সিস্টেমের মধ্যে ম্যাগনেটাইজেশনটা আরো কমছে আরো কমছে আরো কমছে। আমরা দেখব যে যে রিভার্স ম্যাগনেটাইজিং ফিল্ডের একটা সার্টেন ভ্যালুতে গিয়ে ম্যাগনেটাইজেশনটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব হয়েছে। এই রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন যেটা ছিল সেই রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটাকে কমপ্লিটলি জিরো করতে আমাদের একটা নির্দিষ্ট রিভার্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। এই ডি পয়েন্টটা করেসপন্ডস টু দ্যাট ফ্যাক্ট। হ্যাঁ, এই ডি পয়েন্টের করেসপন্ডিং যে এক্সটার্নাল রিভার্স ম্যাগনেটিক ফিল্ড, এই ফিল্ডটা দিলে এই মেটেরিয়ালের মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা টোটালি লস্ট হয়ে যাবে, মেটেরিয়ালটা আবার তার একদম আনম্যাগনেটাইজড যে স্টেট সেই স্টেটে ফিরে আসবে। এই প্রপার্টিটাকে আমরা বলি কোর্সিভিটি। হ্যাঁ, এই প্রপার্টিটাকে বলা হয় কোর্সিভিটি। কোন একটা মেটেরিয়ালের কোর্সিভিটি বেশি, এই কথার অর্থ যে এটা মধ্যে যে ম্যাগনেটাইজেশন, সেই ম্যাগনেটাইজেশনটাকে ডিস্টার্ব করতে গেলে, ডিস্ট্রয় করতে গেলে আমাদেরকে আরো স্ট্রং রিভার্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, হায়ার কোর্সিভিটি এই কথার অর্থ হচ্ছে হায়ার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হায়ার রিভার্স ফিল্ড অ্যাপ্লাই করে ম্যাগনেটাইজেশনটাকে ডিস্ট্রয় করতে হবে। এবার যদি আমরা রিভার্স ডিরেকশনে আরো ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াতে থাকি তাহলে দেখো এখানে যে এবি পাথটা ছিল ঠিক সিমিলার একটা পাথ এখানে ফলোড হবে। ডি পয়েন্টে কি দেখতে পাচ্ছ, ডি পয়েন্টে মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা জিরো। এবার যদি আমরা এই রিভার্স ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে থাকি ডোমেনগুলো তাহলে সেই ডিরেকশনে অ্যালাইন্ড হতে শুরু করবে। ইনিশিয়ালি ম্যাগনেটাইজেশনটা লিনিয়ারলি বাড়তে থাকবে, তারপরে কি হবে, তারপর একটা সার্টেন এক্সটার্নাল রিভার্স ফিল্ডের জন্য ম্যাগনেটাইজেশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে, স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন পাবো। অর্থাৎ এখানে আমি বি পয়েন্টটাকে যেভাবে দেখিয়েছিলাম করেসপন্ডিং টু স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন, একইভাবে ই পয়েন্টটাও স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনকে রিপ্রেজেন্ট করছে বাট ইন রিভার্স ডিরেকশন। এরপর যদি আমরা এক্সটার্নাল ফিল্ডটাকে আবার রিডিউস করতে থাকি, উল্টো ডিরেকশনে যে ফিল্ডটা দিয়েছিলাম সেটাকে যদি রিভার্স করতে থাকি, তাহলে এটা বেসিক্যালি কি ডিম্যাগনেটাইজেশন পাথটাকে বোঝাচ্ছে। এখানে যেটাকে বিসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল এখানে সেইটা ইএফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এফ পয়েন্টটাও তাহলে দেখতে পাচ্ছ, এই এফ পয়েন্ট এসে আমরা কি করেছি, রিভার্স ম্যাগনেটিক ফিল্ডটাকে কমপ্লিটলি রিমুভ করে দিয়েছি। তাতে করেও সিস্টেমের মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে, যেমনটা সি পয়েন্টের ক্ষেত্রে হয়েছিল একই রকম তাহলে এফ পয়েন্টের ক্ষেত্রে হয়েছে। এবার আমরা আবার উল্টো দিকে একদম সবার প্রথমে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছিলাম সেই দিকে ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, মেটেরিয়ালের মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা আরো লস্ট হতে থাকছে, হতে 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 একটা সময় এটা জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ ডি পয়েন্টটা যেমন আগে এই কোর্সিভিটি প্রপার্টিটাকে রিপ্রেজেন্ট করছিল, একইভাবে জি পয়েন্টটাও এই কোর্সিভিটি প্রপার্টিটাকে রিপ্রেজেন্ট করছে। এবং একটা সিমেট্রি দেখতে পাচ্ছ, এ থেকে ডিটা যত দূরে রয়েছে এ থেকে জিটা ঠিক একই দূরে রয়েছে। আবার যদি আমরা এক্সটার্নাল ফিল্ডটাকে এই ডিরেকশনে বাড়াতে থাকি তাহলে এই ম্যাগনেটাইজেশন পাথটা ফলো করবে, করে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটা অ্যাচিভড হবে। অর্থাৎ এই মেটেরিয়ালকে যদি আমরা একটা কমপ্লিট সাইকেল অফ ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশনের মধ্যে দিয়ে নিয়ে যাই, এইরকম ধরনের একটা লুপ ট্রেসড হবে। হ্যাঁ, এইটা কি এমএইচ লুপ বা বিএইচ লুপ বলা হয়। হ্যাঁ, আমরা এখানে যেমন ম্যাগনেটাইজেশনটাকে প্লট করেছি এজ এ ফাংশন অফ কারেন্ট অর ফাংশন অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ, একই রকম ভাবে আমরা যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি ফিল্ডটাকে প্লট করতাম এজ এ ফাংশন অফ এইচ, সিমিলার একটা কার্ভ পেতাম, এটাকে বিএইচ লুপ বা হিস্টেরিসিস লুপ বলা হয়। এটাকেও হিস্টেরিসিস লুপ বলা যেতে পারে আর কি।
হিস্টেরিসিস বলতে কিন্তু তোমার এই নয় আর কি, হিস্টেরিয়া বা এইরকম ধরনের কোনো জিনিস নয়। এটা সাম সর্ট অফ মেমারি আর কি। হ্যাঁ, এক্সটার্নাল ফিল্ডটাকে রিমুভ করেছি, তাও দেখো এর মধ্যে যেন মেমারিটা থেকে যাচ্ছে, রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা থেকে যাচ্ছে, সেই সেন্সেই এই টার্মটাকে ইউজ করা হয়। যেটা বললাম ডি পয়েন্ট বা জি পয়েন্ট, এইগুলো কোর্সিভিটি প্রপার্টিকে রিপ্রেজেন্ট করছে। এ থেকে যত দূরে থাকবে কি বোঝাবে, মেটেরিয়ালটার কোর্সিভিটি প্রপার্টিটা তত ভালো। সি পয়েন্ট বা এফ পয়েন্ট এইগুলো মেটেরিয়ালের রিটেন্টিভিটি প্রপার্টিকে ক্যারেক্টারাইজ করছে। আমরা যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটের কথা বলি, পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে কোর্সিভিটি প্রপার্টিটা খুব স্ট্রং হওয়া উচিত, কাজে সেক্ষেত্রে বিএইচ লুপের এরিয়াটা খুব বড় হওয়া উচিত। হ্যাঁ, বিএইচ লুপের এরিয়াটা তাহলে খুব বড় হওয়া উচিত। অন দি আদার হ্যান্ড, যদি আমরা একটা টেম্পোরারি ম্যাগনেট, সে কলিং বেল বা এই ধরনের যে ম্যাগনেট গুলো সফট ম্যাগনেট, সেক্ষেত্রে কিন্তু বিএইচ লুপের এরিয়াটা খুব কম। আয়রনের সাথে স্টিলের যদি বিএইচ লুপ কম্পেয়ার করা হয়, দেখো স্টিলের যে কোর্সিভিটি প্রপার্টি সেটা কি অনেক লার্জ, স্টিলের যে হিস্টেরিসিস লুপ এরিয়া সেটা অনেক লার্জ। এই প্রপার্টিটা শুধুমাত্র এদের ক্ষেত্রেই দেখা যায়, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রেই দেখা যায়, প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই প্রপার্টিটা দেখা যায় না। হিস্টেরিসিস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ শুনছি, বলো। স্যার, হ্যাঁ, প্রথমে তো ওটা বাড়িয়ে মানে ওই যে লুপটা যেটা দেখালেন, সেই লুপে তো মানে একটা কেস আমরা মানে প্রথমে একবার বাড়ালাম, তারপরে কমালাম, তারপরে আবার বাড়া, তারপরে আবার কমিয়ে ওই যে ওই জায়গাটা নিয়ে আসলাম, মানে ওই পয়েন্টটা, কোন পয়েন্ট একটু হ্যাঁ এই তো দেখাচ্ছি। বি পয়েন্টটা নিয়ে আসলাম সবার শেষে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে আবার যদি আমি আইটা কমাই, তাহলে কি ও সেই একই পাথটাই ফলো হ্যাঁ, করবে? হ্যাঁ, 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 হ্যাঁ। আবার এই তো স্যাচুরেশনে চলে গেছি না, স্যাচুরেশনে গিয়ে যদি আবার এ করতে থাকি তাহলে এইরকম হবে। আইডিয়ালি এইরকম হওয়া উচিত, কিন্তু তুমি এক্সপেরিমেন্টালি যদি করো তাহলে কিছুটা ভেরিয়েশন থাকবেই, কিন্তু ইন প্রিন্সিপাল ইট শুড ফলো দি ডিম্যাগনেটাইজেশন কার্ভ। এখানে যেটা বোঝানো হচ্ছে, দেখো এই যে এবি পাথটা বা জিবি হ্যালো। পাথ, হ্যাঁ জিবি পাথটা বেসিক্যালি ম্যাগনেটাইজেশন পাথ, whereas বিসি পাথটা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন পাথ। The fact is that magnetization path আর demagnetization path এই দুটো তোমার এ করবে না, কি ওভারল্যাপ করবে না, এই দুটো ডিফারেন্ট হবে। সুতরাং আচ্ছা স্যার। আমি যদি মেটেরিয়ালটাকে রিপিটেডলি ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন এই সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে ইট ইজ এক্সপেক্টেড যে অলওয়েজ বি সি ডি ই এফ জি বি এই যে লুপটা, এই লুপটা রিপিটেডলি স্ট্রেসড আউট হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি মানে এখানে স্যার কনজারভেশন অফ এনার্জিটা ভায়োলেট হয় না? মানে আমি আমি যখন শুরু করলাম কাজটা, এ থেকে বি পয়েন্টে গেলাম, কিছু একটা ওয়ার্ক ডান করেছি, মানে সাবমিট ম্যাগনেটাইজিং কারেন্ট। আমি যখন জিনিসটা ডিম্যাগনেটাইজ করে ব্যাক করছি, তখন মানে যে পাথে ফলো করুক, তো ইকুয়াল অ্যামাউন্ট অফ পাথ ফলো করা উচিত, কিন্তু একই পয়েন্টে এখানে যখন এটা ভায়োলেশন কেন জিরো, হবে? তখন ভায়োলেশন কেন হবে? এনার্জি লস হবে, ভায়োলেশন কেন হবে? এনার্জি লস হবে, ডেফিনেটলি এনার্জি লস হবে, কিন্তু ভায়োলেশন কেন হবে? কিছু একটা জিনিস থেকে যাবে, মানে এ পয়েন্টে যখন ছিল আমার, সেখানে আবার কিছুটা একটা ওয়ার্ক ডান করতে হবে, করে আমায় সি থেকে ডি তে ব্যাক করতে হচ্ছে, মানে কিছুটা স্টোরড হয়ে যায় কি না কি না, মানে ভায়োলেট কেন বলছো? স্টোরও হবে না, এখানে তোমার এনার্জিটা লস্ট হবে। একটা মেটেরিয়ালকে যখন ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ, তখন তাহলে একটা এনার্জি লস হবে। হ্যাঁ, একটা লস অফ এনার্জি হবে। সেই আমরা দেখাবো সেই লস অফ এনার্জিটা বিএইচ লুপের যে এরিয়া তার সাথে সমান। পার ইউনিট ভলিউম অফ দি মেটেরিয়াল যদি আমরা এনার্জি লসটাকে ক্যালকুলেট করি, যেটাকে হিস্টেরিসিস লস বলা হয়, সেই হিস্টেরিসিস লসটা বিএইচ লুপের যে কার্ভ সেই এরিয়াটার সাথে সমান হবে। বিএইচ লুপের যে এরিয়া সেই এরিয়াটার সাথে সমান হবে। ভায়োলেশনের প্রশ্ন আসছে কেন? এনার্জি লস্ট হচ্ছে, তুমি যে এনার্জিটা দিচ্ছ সেই এনার্জিটা ফিরে পাচ্ছ না, ব্যাপারটা তো তাই। যে এনার্জিটা দিচ্ছ সেই এনার্জিটা ফিরে পাচ্ছ না একটা লুপ যখন টেস্ট হচ্ছে, তার মানে কি ইউ হ্যাভ টু লুজ সাম এনার্জি। একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে যদি কমপ্লিট ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাও,
যে ম্যাগনেটাইজ করার সময় কি এনার্জি দিয়েছো, ডিম্যাগনেটাইজ করার সময় কি হচ্ছে সেই পাথটা ফলো করছে না, তার মানে ইউ আর নট গেটিং ব্যাক দি সেম এনার্জি, দ্যাট ইজ মানে ইউ হ্যাভ লস্ট সাম এনার্জি। হ্যাঁ, ভায়োলেশনের কোনো প্রশ্ন নেই, ভায়োলেশন হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ফিজিক্সটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এনার্জি লস্ট হচ্ছে, ঠিকই কারেক্টলি ইন্টারপ্রিট করেছো, আমাকে সেই জন্যই আর কথাটা দ্বিতীয়বার বলার দরকার নেই, তুমি অলরেডি পয়েন্ট আউট করে দিয়েছো সেইটা, যে whenever a ferromagnetic substance is taken through a cycle of magnetization demagnetization, it traces a BH loop and some energy is lost in the whole process. We can calculate the loss and this loss is termed as the hysteresis loss. এটাই আমরা ক্যালকুলেট করবো আর কি। দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়, ধরো কোন একটা টিপিক্যাল ডোমেনের কথা বলছি, হ্যাঁ, সেই ডোমেনের মধ্যে ম্যাগনেটিক মোমেন্টটা ইজ সাম এম, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে আমি একটা টিপিক্যাল ডোমেন নিলাম, যে ডোমেনে ম্যাগনেটিক মোমেন্টটা ইজ সাম এম, এবং সেইটা এক্সটার্নাল ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ডের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড, এক্সটার্নাল ফিল্ডের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড হয়েছে। যদি এইরকম একটা ওরিয়েন্টেশন আর কি, দেখো এইচটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড আর এমটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট অফ দি ডোমেন। তাহলে এটা যদি আমরা বলি এক্সটার্নাল ফিল্ডের সাথে কম্পোনেন্টটা থিটা, প্যারালাল কম্পোনেন্টটা কত হয় এম কস থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হয় এম সাইন থিটা। আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ নিই, একটা ইউনিট ভলিউম নিলাম, সেই ইউনিট ভলিউমের মধ্যে অনেকগুলো ডোমেন রয়েছে, সেই সমস্ত ডোমেনগুলোর যে ম্যাগনেটিক মোমেন্ট, সেই ম্যাগনেটিক মোমেন্ট গুলোর অ্যাভারেজ ভ্যালু যদি ক্যালকুলেট করি, বিকজ দি ম্যাগনেটাইজেশন ইজ ডিরেক্টেড অ্যালং দি এক্সটার্নাল ফিল্ড, তাহলে নেট কম্পোনেন্টটা কোন দিকে থাকবে, এক্সটার্নাল ফিল্ড বরাবর থাকবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা জিরো। সুতরাং একটা ইউনিট ভলিউম এর মধ্যে যদি এই কোয়ান্টিটি গুলোর অ্যাভারেজ ভ্যালু সাম নিই, সেই সামটা কত হবে, জিরো। এম সাইন থিটা when summed over few domains per unit volume, that will be 0, while m cos theta এইটা যদি আমরা সামনি পার ইউনিট ভলিউম, উই উইল গেট দি ম্যাগনেটাইজেশন। হ্যাঁ, এটা ম্যাগনেটাইজেশনের সাথে সমান। লাস্ট যে এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো কি পাও, m ইনটু সাইন থিটা ডি থিটা সমান মাইনাস ডিএম। তার কারণ বিভিন্ন ডোমেন গুলো তো বিভিন্ন অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড, কাজেই থিটার ভেরিয়েশন হতে পারে। এই কোয়ান্টিটিটা যদি ডিফারেন্সিয়াল নাও, ইউ হ্যাভ সাম over m sin theta d theta equals to minus dm. Now you remember there is a torque on the magnetic moment. The torque is simply m into external magnetic field. External magnetic field টাকে আমরা mu 0 into h এরকম ভাবে লিখে ফেলতে পারি। হ্যাঁ, কাজেই tau equals to mu naught m h into sin theta, tau সমান mu naught m h into sin theta। এবার ওয়ার্ক ডান কত হয়, টর্কটা যদি সাম টাও হয়, ডি থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান হয় ডিডব্লিউ, দ্যাট ইজ সাম ওভার টাও ডি থিটা। টাও এর ভ্যালুটা বসিয়ে দাও, এখানে যেটা টাও ছিল, টাও পেয়েছো সেইটা বসিয়ে দাও। এবার দেখো ভালো করে, মিউ নট ইনটু এইচ, এটা কিন্তু তোমার সামের উপরে ডিপেন্ড করে না, এটা তো এক্সটার্নাল প্যারামিটার। হ্যাঁ, তাহলে সামটা কার উপরে এক্সটেন্ডেড, এম সাইন থিটা ডি থিটা এর উপরে। আমরা আগে থেকে দেখলাম এই এম সাইন থিটা ডি থিটাটা ইজ সিম্পলি ডিএম এর সাথে সমান। তাহলে হোয়াট উইল বি দি টোটাল ওয়ার্ক ডান, জাস্ট ইন্টিগ্রেট ইট, এই কোয়ান্টিটিটাকে ইন্টিগ্রেট করে নাও। এইচ ডিএম এটার ক্লোজ লুপ ইন্টিগ্রাল, যেহেতু আমরা একটা কমপ্লিট সাইকেল অফ ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন বলছি, এই ইন্টিগ্রালটা তাহলে একটা লুপ ইন্টিগ্রাল হবে। এবার বি ইকুয়ালস টু মিউ নট ইনটু এইচ প্লাস এম, ডিবি ইকুয়ালস টু মিউ নট ডিএইচ প্লাস ডিএম। মিউ নট এইচ ডিএম এইটাকে রিপ্লেস করে দাও, মিউ নট এইচ ডিএম কোনটাকে রিপ্লেস করতে বলছি, এখানে বি সমান এইটা, ডিবি সমান হচ্ছে এইটা মিউ নট ডিএইচ প্লাস ডিএম। তাহলে মিউ নট ডিএমটাকে রিপ্লেস করে দাও। হ্যাঁ, মিউ নট ডিএমটাকে যদি রিপ্লেস করে দাও, কিভাবে রিপ্লেস করতে পারো, অ্যাজ ডিবি মাইনাস মিউ নট ডিএইচ, ডিবি মাইনাস মিউ নট ডিএইচ। তাহলে কি থাকে, এইচ ডিবি মাইনাস মিউ নট এইচ ডিএইচ। এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা খেয়াল করে দেখো, এই কোয়ান্টিটিটা কিন্তু জিরো। এইটাকে যখন ইন্টিগ্রেট করছে, এটা তো লুপ ইন্টিগ্রাল, এটাকে করলে কি হয়, এইচ স্কোয়ার বাই টু। হ্যাঁ, লুপ ইন্টিগ্রাল করছো মানে ইনিশিয়াল ভ্যালু যা ছিল এইচ এর, ফাইনাল ভ্যালুও তাই, এই কোয়ান্টিটিটা জিরো। সো ইউ আর লেফট উইথ দিস ইন্টিগ্রাল এইচ ডিবি। এইচ ডিবি এই লুপ ইন্টিগ্রালটার সাথে সমান। আমরা যদি একটা বিএইচ লুপের কথা কনসিডার করি, এই কোয়ান্টিটিটা ডেফিনেটলি সেইটার এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে।
তাহলে আমরা বলতে পারি এনার্জি লস্ট পার ইউনিট ভলিউম পার সাইকেল অফ ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন, যেটাকে হিস্টেরিসিস লস বলা হয়, সেটা কিনা ইকুয়াল টু দি এরিয়া অফ দি হিস্টেরিসিস লুপ। কেন পার ইউনিট ভলিউম বললাম? তার কারণ এই ক্যালকুলেশনটা করার সময় আমরা কিন্তু পার ইউনিট ভলিউমে ম্যাগনেটাইজেশন ডিফাইন করেছিলাম। এটা ডিফাইন করছি মানে কি, বেসিক্যালি ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম বলছি। সুতরাং এই লসটা কিন্তু মেটেরিয়ালের ইউনিট ভলিউমে লসকে বোঝাচ্ছে। কেন পার সাইকেলে বলা হচ্ছে? তার কারণ একটা লুপ ইন্টিগ্রালের কথা কনসিডার করছি, সেই জন্য এনার্জি লস পার সার্কেল পার ইউনিট ভলিউম ইজ সিম্পলি দি এরিয়া অফ দি হিস্টেরিসিস লুপ, এরিয়া অফ দি বিএইচ লুপ। এই আইডিয়াটার উপর বেস করে একটা প্রবলেম দেওয়া রয়েছে, দেখবে 10 কেজি অফ আয়রন, যার ডেনসিটিটা হচ্ছে সাম 7.5 গ্রাম পার সিসি, এটাকে একটা ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফ্রিকোয়েন্সি বলে দেওয়া রয়েছে, এরিয়া অফ দি হিস্টেরিসিস লুপ বলে দেওয়া রয়েছে, তাহলে পাওয়ার লসটা কত হবে এইটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করে ফেলা খুব সহজ, বেসিক্যালি আমাদের ভলিউমটা বের করতে হবে। 10 কেজি অফ আয়রন যদি বলে দেওয়া থাকে, তার ডেনসিটি বলে দেওয়া রয়েছে, কাজে এখান থেকে আমরা ভলিউমটাকে বের করতে পারি অ্যাজ দি মাস বাই ডেনসিটি, ভলিউমটা পেয়ে গেলাম। এবার একটা সাইকেল মানে কি, একটা সাইকেল 50 হার্টজের সাইকেল, এইটা বোধহয় ভুল আছে নাকি, এটা ভুল হয়েছে, এটা 500 ধরে করা আছে না 50 ধরে করা আছে বলো তো? আচ্ছা এটা ধরো না 50 হার্টজ, হ্যাঁ এটা ধরো 50 হার্টজ। এখানে যে ফ্রিকোয়েন্সিটার কথা বলছি সেই ফ্রিকোয়েন্সিটা ধরো 50 হার্টজ, তাহলে করেসপন্ডিং 1 সাইকেল মানে কত সময় বোঝাচ্ছে? 1/50 সেকেন্ডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে পাওয়ার লস একটা সাইকেলের জন্য পার ইউনিট ভলিউম পার ইউনিট হিস্টেরিসিস লুপ এরিয়াটা এত আর পার সিসি। এই কথার অর্থ কি, যে একটা লুপ যদি ট্রেসড হয় পার সিসিতে এতটা এনার্জি লস্ট হয়। হ্যাঁ, তাহলে এই মেটেরিয়ালটার যে ভলিউম, সেই ভলিউমটার জন্য লস কত হবে? 2500 মাল্টিপ্লাইড বাই দিস ভলিউম। হ্যাঁ, একবার যদি ম্যাগনেটাইজিং সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এই 2500 মাল্টিপ্লাইড বাই দিস এত আর এনার্জি লস্ট হয়। এবার পার সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে? পার সেকেন্ডে 50টা সাইকেল হচ্ছে। 1 সাইকেল ইকুয়ালস টু 1/50 সেকেন্ড, পার সেকেন্ডে 50টা সাইকেল, তাহলে টোটাল লস কত? টোটাল লসটাকে আমরা যদি ক্যালকুলেট করি, করে যদি জুলে এক্সপ্রেস করি, এটাই কি বোঝাবে? টোটাল লস পার সেকেন্ড। এটা কি এটাই হচ্ছে তাহলে টোটাল পাওয়ার লস। আর নিউমেরিক্যালি ভ্যালুটা হচ্ছে 16.667। ওকে, বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার, হ্যাঁ বলো। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো যে হিস্টেরিসিস এই প্রপার্টিটা দেখায় কেন? ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে হিস্টেরিসিস প্রপার্টি দেখায় কেন? হ্যাঁ, হ্যাঁ, তার কারণ এখানে তোমার এই যে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন থেকে যায়, এটা মানে খুব কমপ্লিকেটেড একটা টপিক আর কি, সলিড স্টেট ফিজিক্সে পড়বে। এই যে ডোমেনের এটা আইডিয়াটা বললাম না, তোমার একটা মেটেরিয়াল তো কন্টিনিউয়াস মিডিয়াম, সেখানে তোমার একটা ডোমেন আরেকটা ডোমেন তাদের কি কমন বাউন্ডারি রয়েছে, নেবারহুড যে ডোমেন তাদের বাউন্ডারিটা কমন। যখন ম্যাগনেটাইজ করছো সেখানে দু ধরনের প্রসেস হয়। হ্যাঁ, একটা হচ্ছে রিভার্সিবল ডিসপ্লেসমেন্ট আর একটা ইরিভার্সিবল ডিসপ্লেসমেন্ট। ডোমেন বাউন্ডারি গুলোর ইরিভার্সিবল ডিসপ্লেসমেন্ট হয়, ডোমেন বাউন্ডারি গুলোর ইরিভার্সিবল ডিসপ্লেসমেন্ট হয়। এটা একটা ফেনোমেনন। আর একটা হচ্ছে ডোমেন গুলো রোটেশন হয়। এই দু ধরনের ফেনোমেনার জন্য ম্যাগনেটাইজেশনটা ডেভেলপড হয়। দুটো ফেনোমেনার জন্য ম্যাগনেটাইজেশনটা ডেভেলপড হয়। একটা হচ্ছে ইরিভার্সিবল ডিসপ্লেসমেন্ট অফ ডোমেন বাউন্ডারি, আর একটা হচ্ছে ডোমেন রোটেশন। তো যখন আমরা ডিম্যাগনেটাইজ করছি, এই বাউন্ডারি যে ডিসপ্লেসমেন্টটা হয়েছিল সেইটা রিভার্সিবল পাথটা ফলো করে না, সেই জন্য এরকম ধরনের একটা হিস্টেরিসিস লুপ ট্রেসড হয়। যদি ইন্টারেস্টেড থাকো, সলিড স্টেট ফিজিক্স কিটেলের যে বইটা আছে সেইটা দেখতে পারো, এখানে তোমার খুব সুন্দরভাবে হিস্টেরিসিস লুপটা কেন এরকম হয় সেটাকে ডোমেন থিওরি দিয়ে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, ডোমেন থিওরি দিয়ে হিস্টেরিসিস লুপটাকে খুব সুন্দরভাবে ওখানে এক্সপ্লেন করা আছে। কার বই বললেন? নামটা একবার, রাইটারের নামটা বলবেন? কিটেল, কিটেল, KITTEL, কিটেল, কিটেলের ঠিক আছে, বইতে এটা করা আছে, হ্যাঁ ডিসকাস করা আছে।
আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। বাকিদের না স্যার। মনোমিট কি ফলো করতে পারলে? হ্যালো। হ্যাঁ, তুমি পারলে ক্লাসটা ফলো করতে? এখন ঠিক আছে একটু। সকালবেলাটা ঠিক আছে, 11টা থেকে প্রবলেম হচ্ছে? হুম। এই আসলে বেলার দিকে নিলে আবার কয়েকজনের সুবিধা হচ্ছিল, সেটা একটা ব্যাপার। যাই হোক, ঠিক আছে, মানে স্যার হ্যাঁ বলো স্যার বলো। হ্যাঁ স্যার মানে ওয়েডনেসডে ক্লাসটা স্যার এই টাইমে করাবেন? সেটাই বেটার হয় না? তাহলে তাই করো, হ্যাঁ হ্যাঁ 9টাতেই করো। হ্যাঁ, 9টাতেই আচ্ছা করো, আচ্ছা হ্যাঁ 9টাতেই করো। সামনের দিনের ক্লাসটা তাহলে 9টাতেই করবো। হ্যাঁ, 9টা ইজ ফাইন। গ্রীষ্মকালে 9টার সময় ঘুম থেকে উঠতে না পারলে আর কি করবে? তাহলে স্টুডেন্ট লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে তফাৎ কি রইল? ঠিক আছে আর কি, চলো ছাড়লাম। হ্যাঁ।